দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে আমরা আসলে দেখতে চাই বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমরা যদি দেখি সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, বিভাগের নাম হচ্ছে কার্গো বিভাগ এবং পদের নাম হচ্ছে কার্গো হেল্পার ক্যাজুয়াল বিভাগে তারা আসলে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এবং আমরা যদি দেখি যে পদ সংখ্যা হচ্ছে প্রায় 200টি কার্গো হেল্পার হিসাবে তারা লোক নিবে। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, এটি হচ্ছে এইচএসসি পরীক্ষা পাশ করতে হবে, এইচএসসির সনদ লাগবে। এবং অভিজ্ঞতা যদি দেখি সেটা হচ্ছে একদমই প্রয়োজন নেই। বেতন বিভাগ 1-এর আন্ডারে এটি পড়েছে। এবং চাকরির ধরন যদি দেখি সেটি হচ্ছে ক্যাজুয়াল, হচ্ছে অস্থায়ী চাকরি এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনি বয়স হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো বিমান বাংলাদেশের যে কোনো স্থানে আপনার আসলে এই কর্মস্থল পড়বে। আবেদনের নিয়ম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের মাধ্যমে আবেদন করতে হবে। এবং আবেদন ফি যদি আমরা দেখি সেটা হচ্ছে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 112 টাকা, যেটি আসলে অফেরতযোগ্য 72 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। অর্থাৎ আবেদন করার সাথে সাথে এই টাকাটা 72 ঘন্টার মধ্যে আপনাকে পাঠাতে হবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 1 জানুয়ারি 2025। আমরা আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে হচ্ছে বিভাগের নাম হচ্ছে মাদ্রাসা শিক্ষা এবং পদের নাম যদি আমরা একটু দেখি সেটা ব্যক্তিগত সহকারী এবং একটি পদের জন্য কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমান, অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে প্রয়োজন নেই। তবে বেতন স্কেল যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে সরকারি বেতনের যে গ্রেড 14 রয়েছে সেটি হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন। এবং চাকরির ধরন হচ্ছে এটি অস্থায়ী একটি চাকরি, সরকারি চাকরি হলো এটি একটি অস্থায়ী চাকরি। এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এবং বয়স হচ্ছে 31 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর হতে হবে। এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে। আগ্রহী যারা রয়েছেন তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আবেদন ফি অলমোস্ট একই রকম সরকারি চাকরির ক্ষেত্রে যেটি হয়ে থাকে, যে টেলিটক প্রিপেডের মাধ্যমে 223 টাকা অফেরতযোগ্য, যেটি আসলে আবেদন করার 72 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 31 ডিসেম্বর 2024। আমরা বেসরকারি কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে মধুমতি ব্যাংক রয়েছে বাংলাদেশের, মধুমতি ব্যাংক পিএলসি তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তির একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে মধুমতি ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানের নাম, বিভাগের নাম হচ্ছে লোন বিভাগে তারা লোক নিচ্ছে এবং পদের নাম হচ্ছে লোন রিকভারি অফিসার। পদ সংখ্যা নির্ধারিত করে তারা বলেনি। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমান, অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে 3 বছরের অভিজ্ঞতা তারা চেয়েছেন। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, অর্থাৎ অভিজ্ঞতার উপর নির্ভর করে বেতন ঠিক করা হবে। এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এবং বয়স সর্বনিম্ন 27 বছর হলেই আপনি আসলে আবেদন করতে পারেন। কর্মস্থল ঢাকাতে। একই নিয়ম, অর্থাৎ আগ্রহীরা মধুমতি ব্যাংক পিএলসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ক্যারিয়ার অপশনে গিয়ে তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় হচ্ছে 19 ডিসেম্বর 2024। আমরা আরেকটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এবার আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবার। এই বিভাগের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার এক্সিকিউটিভ অফিসার হিসাবে এবং পদের নাম হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার। এবং আমরা যদি দেখি পদ সংখ্যা যদি দেখি সেখানেও তারা এবার নির্ধারিত করেন। এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি একটু আলোচনা করি সেটা হচ্ছে স্নাতকোত্তর থাকতে হবে, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। এবং অভিজ্ঞতা হচ্ছে 2 বছর। এবং বেতন যদি আমরা বলি সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে, অর্থাৎ 2 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনার বেতন ঠিক করা হবে। চাকরির ধরন এটি ফুল টাইম একটি চাকরি এবং প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স সর্বোচ্চ 45 বছর এবং কর্মস্থল হচ্ছে ঢাকার বাংলাদেশের যে কোনো স্থানে, অর্থাৎ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যতগুলো শাখা রয়েছে বাংলাদেশ সেটি যে কোনো একটিতে আপনার কর্মস্থল হতে পারে। আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে তার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 4 জানুয়ারি 2024।
দর্শক, আমরা একটি বিশ্ববিদ্যালয়ের আসলে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান উত্তরা ইউনিভার্সিটি রয়েছে, তারা আসলে তাদের লেকচারার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেই লেকচারার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আলোচনা করতে চাই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি, ডিপার্টমেন্টের নাম হচ্ছে বিভাগের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের লেকচারার পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। নির্ধারিত করে বলেনি আসলে কজন লেকচারার তারা নেবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি কমপ্লিট থাকতে হবে এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই বিএসসি কমপ্লিট থাকতে হবে এবং অভিজ্ঞতা হচ্ছে প্রযোজনে, অর্থাৎ যারা ফ্রেশার রয়েছে তারাও আবেদন করতে পারে। বেতনও আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স তারা নির্ধারিত করে দেয়নি। কর্মস্থল হচ্ছে ঢাকার উত্তরাতে যে উত্তরা ইউনিভার্সিটি রয়েছে সেখানে আপনার কর্মস্থল হবে এবং আবেদনের নিয়ম হচ্ছে উত্তরা ইউনিভার্সিটির মাধ্যমে আবেদন করতে পারবে, তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 22 ডিসেম্বর 2024। আমরা কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েছে যারা আসলে এনজিও রয়েছে তাদের নিয়ে একটু কথা বলতে চাই। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশন, যারা তাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেই প্রজেক্ট কোঅর্ডিনেটর পদের বিস্তারিত নিয়ে আলোচনা করতে চাই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়েব ফাউন্ডেশন এবং যে বিভাগ সেই প্রজেক্ট বিভাগে তারা লোক নিচ্ছে। পদের নাম হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর এবং মাত্র একজন লোকই তারা নেবেন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। অভিজ্ঞতা 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হচ্ছে 60,000 টাকা মান্থলি যে বেতন রয়েছে। এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে তারা সেগুলো কিন্তু প্রোভাইড করে থাকবে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এবং প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং কর্মস্থল হচ্ছে, যদি আমরা একটু খেয়াল করি, সেটি হচ্ছে পটুয়াখালীতে তাদের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট কোঅর্ডিনেটরের হিসেবেই কিন্তু আপনার কর্মস্থল হবে পটুয়াখালীতে এবং বয়স হচ্ছে 45 বছর পর্যন্ত। একই নিয়ম ওয়েব ফাউন্ডেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 21 ডিসেম্বর 2024। আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ রয়েছে, যারা আসলে টিআইবি নামে পরিচিত, তারাও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, বাংলাদেশে এটির একটি শাখা রয়েছে যেটি আসলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামে পরিচিত এবং বিভাগের নাম হচ্ছে অ্যাডমিন বিভাগে তারা লোক নিচ্ছে। পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর এবং পদ সংখ্যা হচ্ছে মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি এক্ষেত্রেও তারা মাস্টার্স চেয়েছে, অভিজ্ঞতা 4 বছর চেয়েছে। বেতন যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে এই পদের জন্য বেতন হচ্ছে 1,05,413 টাকা মান্থলি বেতন। এছাড়া টিআইবি যে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনারা পেয়ে থাকবেন এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, নারী পুরুষ উভয় আবেদন করতে হবে। বয়স হচ্ছে সর্বনিম্ন 25 বছর, সর্বোচ্চ হচ্ছে 60 বছর এবং কর্মস্থল হচ্ছে ঢাকা। আবেদনের নিয়ম হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে, আপনার সিভি ফুল ফরম্যাটে লিখে, এবং তার মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 21 ডিসেম্বর 2024। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি সপ্তাহে আমাদের সাথে একজন কর্পোরেট অতিথি উপস্থিত থাকেন যিনি আমাদের চাকরির বাজার ও বিভিন্ন কর্পোরেট টিপস দিয়ে থাকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আশফাকুল ইসলাম, হেড অফ লিগ্যাল অ্যান্ড কোম্পানি সেক্রেটারি, জিই হেলথ কেয়ার বাংলাদেশ লিমিটেড। আশফাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর। আশফাক ভাই, একটু জানতে চাই আসলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে চাকরির বাজারে একটু টালমাতার অবস্থা ছিল, অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি স্টপ ছিল, যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তিতে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল সেগুলো আমরা দেখলাম বন্ধ হয়ে গেল। সো আগস্টের পর আসলে 3 থেকে 4 মাস হতে যাচ্ছে, এখন বাজারটার কি অবস্থা বলে মনে করছেন? আসলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান এটা তো অনেকটা বলা যায় যে অনেকটাই ইউনিক একটা সিচুয়েশন বাংলাদেশের জন্য। এটা তো আনফরসিন ছিল। তো ওই সময় যেটা ছিল যে বাংলাদেশের ইকোনমি আসলে যেভাবে যাচ্ছিল মোটামুটি বলা চলে যে ওই সময় একটা স্টেবল মার্কেট ছিল। তো জুলাই আগস্টের পরে যেটা হলো যে অনেক এফডিআইও বন্ধ হওয়া শুরু করলো আস্তে আস্তে, অনেক ফরেন ইনভেস্টমেন্ট আসা বন্ধ হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের এখানে যাদের এফডিআইগুলো ছিল তারাও ভাবছিল যে ওয়েদার দে আর গোয়িং টু স্টে অর দে আর গোয়িং টু ডাইভার্স দ্য ইনভেস্টমেন্ট অ্যান্ড অল দিস থিংস। তো এরকম একটা সিচুয়েশন ওই সময় ছিল। তো ওই সময় দেখা গেল যে অনেকগুলা নিয়োগকে তারা কিছুটা পোস্টপোন করা শুরু করলো, অথবা তারা চিন্তা করলো যে না, তারা হয়তো বা এই মার্কেটে টিকতে পারবে না, কারণ হচ্ছে নতুন গভর্নমেন্ট আসবে, কারা আসবে এই ব্যাপারগুলো জানা যায় না। আর আপনি একটা ভালো মতোই জানেন যে পলিটিক্যাল অর্গানাইজেশনদের যে গভর্নমেন্ট আফটার কাস্টিং দেয়ার ভোটস এবং হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য থাকে। কারণ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের ওই পরিমাণে রিকগনিশনটা থাকে না গ্লোবাল লেভেলে, কিন্তু দেখা যায় যে যেটা কিনা আপনার রাজনীতির মাধ্যমে বা ভোটের মাধ্যমে আসা সরকারের পক্ষে অনেক কিছু সহজ হয়ে যায়। তো এখন দেখা যাচ্ছে যে না, ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট আছে তারা অনেকটা গ্র্যাপল করতে পারছে সব সিচুয়েশন, খুব ইজিলি তারা ট্যাকেল করতে পারছে। এবং রিসেন্টলি আমরা দেখলাম যে আমাদের যে বিডার যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান, পরে সিইও হলেন মিস্টার আশিকুর রহমান, সে একই দিনে, আমি শুনেছি যে সে একই দিনে হয়তো বা মোর দেন 200 মিটিংসও করছে উইথ ভেরিয়াস অর্গানাইজেশনস।
তো তাদের এরকম ড্রাস্টিক কিছু পদক্ষেপ ছিল। মানে জব মার্কেট কি আগের চেয়ে অনেক বেশি স্টেবল হয়েছে? জব মার্কেট, হ্যাঁ, আমি যদি বলি ইন কম্প্যারিজন টু জুলাই অ্যান্ড অগাস্ট, কারেন্টলি দ্য জব মার্কেট ইজ মাচ মোর স্টেবল। আচ্ছা, জব মার্কেট নিয়ে তো কথা বললাম, কিন্তু আমরা দেখি যে জব মার্কেটে যখন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেয়, আমরাও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম, সেখানে আসলে কিছু কিছু জায়গায় একটি পোস্টই থাকে, একটু সিনিয়র পোস্টে একটাই থাকে। সেক্ষেত্রে আসলে যখন আমরা দেখি যে একজন যারা অ্যাপ্লাই করছে জবে, শেষ পর্যন্ত যারা টিকে গেল রিটেন ভাইভার পরে, তখন 2-3 জন থাকে যাদের থেকে আসলে একজনকে একটা কোম্পানিকে নিতে হয়। সেক্ষেত্রে আসলে এমন কোন কোয়ালিফিকেশন কিংবা এমন কোন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকলে ওই একজনকে আসলে আপনারা পিক করেন? কারণ 3 জনের আমরা দেখি যে অলমোস্ট সবই সেম থাকে, অলমোস্ট সেম থাকে। তো সেক্ষেত্রে আসলে আপনারা পিক করেন কিভাবে একজনকে? এই ক্ষেত্রে হয় কি, আমাদের কিছু কিছু জিনিস আমাদেরকে সিঙ্গেল আউট করতে হয়। যেমন হচ্ছে যে আপনি সবসময় যাবেন যে আপনি যেটা ডিমান্ড করছেন, ইউ উইল ওয়ান্ট অর ইউ উইল এক্সপেক্ট সামথিং এক্সট্রা ফ্রম ইউর দ্যাট ক্যান্ডিডেট, আলটিমেটলি হু ইউ আর গোয়িং টু অ্যাকচুয়ালি সিলেক্ট। তো এই ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ ঠিক আছে, আমরা হয়তো বা ডিপার্টমেন্ট ওয়াইজ যখন নেই তখন স্বাভাবিকভাবে দেখা যায় যে ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের ব্যাকগ্রাউন্ড সেম থাকে, বাট তারপর আমরা ট্রাই করি সিঙ্গেল আউট করতে যে ওর মধ্যে এমন কোনো বিশেষত্ব আছে কিনা যেটা কিনা তার ওই পজিশনের পাশাপাশি অন্য কোনো পজিশনেও ভ্যালিউ এড করতে পারে। তো আমার কাছে মনে হয় যে ভ্যালিউ এড যেটা করা যায় সেই পজিশন, ভ্যালিউ এডিশনটা খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, মূল্য সংযোজন যেটাকে আমরা বলি। তো এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে যারা এমপ্লয়িজ আছে বা যারা অ্যাকচুয়ালি জব সিকার আছে, তাদের প্রতি আমার পরামর্শ একটাই থাকবে যে আপনারা শুধুমাত্র আপনাদের পুরো গণ্ডিটাকে একটা নির্দিষ্ট কোনো কিছুর মধ্যে আবদ্ধ না রেখে আপনারা আরেকটু এক্সপানশনের দিকে যান। কারণ বর্তমানে যে আমাদের গ্লোবাল আমরা আউটরিচ এমনভাবে যাচ্ছে, এখন আপনি জানেন যে এআইয়ের যুগ চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তো এই সময় আসলে আপনাকে শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে লিমিটেড থাকার চাইতে আপনি যদি আপনার হরাইজনটাকে আরেকটু এক্সপান্ড করতে পারেন, তখন দেখা যায় যে ওই জিনিসগুলো সিঙ্গেল আউট করতে তখন একজন রিক্রুটারের খুব ইজি হয়, এবং তার জন্য মনে হয় যে না, সে হয়তো বা আমার ওই পজিশনের পাশাপাশি তাকে হয়তো বা আমি আরও কিছু জিনিস এসে আমার অর্গানাইজেশনে ভ্যালুয়েট করতে পারে। তো এই জিনিসগুলো আসলে একজন রিক্রুটারের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, যারা আসলে যে সিভি পাঠাচ্ছে, সেই সিভির ফরম্যাট, স্টাইল, সেগুলো নিয়ে আমাদের আসলে এখনও কথা বলতে হয়, যেখানে আসলে অনেক অ্যাপসের মাধ্যমে সিভি করা যাচ্ছে, কিংবা অনেক এখন তো ওয়ার্ল্ড ওয়াইড বলেই দিচ্ছে যে আমরা আসলে ইউরোপাসের মাধ্যমে সিভি তৈরি করতে হবে। সুতরাং সিভি রাইটিংটা আমরা কেন আসলে এখনও পিছিয়ে আছি এত? এটা ইউনিভার্সিটিগুলো শেখায় না, নাকি কারিকুলাম যে ইন্টিগ্রেশনটা থাকে সেখানে তারা আসলে শিখে না? প্রবলেমটা কোন জায়গায়? এক্স্যাক্টলি, এখানে প্রথম প্রবলেমই হচ্ছে যে ইউনিভার্সিটিও শেখায় না, এবং হচ্ছে আমাদের কোর কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে এটা থাকে না, কারিকুলামের মধ্যে তো নাই, ফর অ্যালন দ্য কারিকুলাম। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের আসলে এইটা নিয়ে আমাদের আরও ওয়ার্কশপ হওয়া উচিত, সিভিগুলোকে আরও কীভাবে সাকসিঙ্কলি আরও সাটেল করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হয়। অনেকেই আছে দেখা যায় যে কোনো ফ্রেশার সে 2 পেজে সিভি বানিয়ে ফেলে, আসলে এটা হয়তো বা দরকার হয় না, অনেক ইনফরমেশন আসলে তার ওইখানে আসেও না যেগুলো আসলে এটার জন্য খুবই প্রাগম্যাটিক অথবা খুবই রেলিভেন্ট। তো রেলিভেন্ট ইনফরমেশন ছাড়া আমি বলবো যে খুব একটা ইনফরমেশন আসলে দেওয়ার দরকার নাই। এই ক্ষেত্রে খুবই দরকার হচ্ছে যে তার সিভির পিছনে যথেষ্ট পরিমাণে সময় দেয়া। অনেকে করে কি যে দেখা যায় যে খুবই লাইক রেডিমেড সিভি নিয়ে নেয়, নীল খেতে গেল বা কোনো একটা দোকানে গেল, সেখান থেকে তারা সিভি নিয়ে নেয়, যে মিস্টেকটা তারা করে। তো আইড লাইক টু সে দোজ পিপল দ্যাট হু আর অ্যাকচুয়ালি সিকিং দ্যার জবস, আইড লাইক টু রিকোয়েস্ট দেম টু অ্যাকচুয়ালি ইনভলভ সাম মোর টাইমস ইনটু ইউর সিভিস। এটা আপনার সিভিতে আসলে খুব বেশি অ্যাডভান্টেজ নিয়ে আসবে, আপনি নিজেও আপনার সম্পর্কে আরও বেশি জানবেন। কারণ হচ্ছে আপনি আপনার সিভিতে নিশ্চয়ই এমন কিছু লিখবেন না যেটা আপনি আসলে না, আপনার সিভিতে ওই রকম সব কিছুই থাকতে হবে যেটা আসলে আপনি। এখন অনেক সময় দেখা যায় যে তারা যখন নীল খেতে যাচ্ছে বা অনেক জায়গায় যাচ্ছে, তারা এমন কিছু ইনফরমেশন সিভিতে দিয়ে দিচ্ছে আসলে যেটা কিনা তার সাথে রেলিভেন্ট না। তখন যখন তাকে ওই টার্মিনোলজি বা ওই পার্লেন্সগুলো সম্পর্কে তাকে কোয়েশ্চেন করা হয়, দেখা যায় যে তারা এম্বারাস ফিল করে বা তারা প্রপারলি অ্যান্সার দিতে পারে না। এগুলো আসলে খুবই মানে সিভি তারা নকল করে নিয়ে আসে, এরপরে তারাই আবার এম্বারাস ফিল করে, বিকজ হচ্ছে দেখা যাচ্ছে যে ইনফরমেশনগুলো সেখানে আছে সেই ইনফরমেশনটা হয়তো বা তার সাথে যাচ্ছে না, বা সে জানেও না যে ইনফরমেশনটা আসলে বিজনেস পার্সপেক্টিভে কিভাবে এটা প্লে করতেছে। তো এই কারণে আমি বলবো যে আগে নিজের সম্পর্কে জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তারপর হচ্ছে যে নিজের সম্পর্কে যে খুঁটিনাটিগুলোকে খুব সুন্দরভাবে সিভিতে যদি খুবই শর্ট ওয়ার্ডের মাধ্যমে ইউজ করা যায় ভালো, এবং নিজের যে টপ ক্যাটাগরিগুলো আছে এগুলোকে যদি কিওয়ার্ডের মাধ্যমে ইউজ করা যায় তাহলে ওকে, আশফাকুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির বাজারের জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। শেষ করছি চাকরির বাজার।